This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খাস কলকাতায় জঙ্গি ঘাঁটি বাংলা থেকে ধৃত লস্কর জঙ্গি উমর ফারুকের কোথাও রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে কি যোগ রয়েছে? কারণ জঙ্গি উমর তৃণমূল করে দাবি করছে তার পরিবারের সদস্যরা। খাস কলকাতা হাতিয়ারার কাছ থেকে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং সেই উমরের সঙ্গে রাজ্যের সরকারের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের রাজ্যের শাসক দলের যোগ রয়েছে বলে তার পরিবারের বক্তব্য যে উমর তৃণমূল কংগ্রেস করে, উমরের পরিবারের সদস্যরাও তৃণমূল সমর্থক। বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শুভতোষ। পরিবারের বক্তব্য অবশ্যই জানতে চাইবো এবং এই উমরের শুরুটা ঠিক কোথা থেকে? দেখো, উমরের যেটুকু ওই এলাকা যারা গ্রামের লোক হোক বা তার পরিবারের লোকজন, তারা কেউই কিন্তু উমর যে পুরো এই লস্করে তৈবার জঙ্গি এবং তার সঙ্গে যা যা পরিকল্পনা মতো কাজ করার কথা সেই সমস্ত কিছুই তারা নাকি কিছুই জানতেন না। কিন্তু তার গ্রামের লোকদেরও কিন্তু কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছেন। তারা এও বলছেন যে সে খুব ভালো হোক বা জঙ্গি যোগ নেই এমনটাও অস্বীকার করতে পারছেন না। কারণ কিছু কিছু প্রশ্ন এসে যাচ্ছে, হঠাৎ করে বিভিন্ন কেউ সাহায্য করলে তাকে টাকা দিয়ে দেওয়া, যেখানে তার নিজের চলছে না, যেখানে তাহলে সেই টাকাটা কোথায় পাচ্ছে? জানা যাচ্ছে যে উচ্চ মাধ্যমিক সে পাশ করেছিল এবং তারপরে সে চাকরির চেষ্টাও নাকি করতো এবং তারপরে সে কলকাতায় যাতায়াত শুরু করে এবং কলকাতায়তে অন্য ওর বাবা তার পরিযায়ী শ্রমিক ছিল, তারা ভিন রাজ্যে কাজ করে। যে এলাকায় মানে গোপালপুর গ্রাম পঞ্চায়েত যে এলাকাটা, যে গ্রামটা, সেটা কিন্তু বেশ স্পর্শকাতর জায়গা। কারণ বরাবরই এখানে কিন্তু এই গোপালপুর গ্রাম পঞ্চায়েতে আশেপাশে গ্রামে সেখানে ভোট এলেই খুন সংঘর্ষ ইত্যাদি লেগে থাকে। ফলে এই সমস্ত বিষয় থেকেই তার কিন্তু বেড়ে ওঠা, এই পরিবেশ থেকেই বেড়ে ওঠা এই উমর ফারুকের। একই সাথে যেটা জানা যাচ্ছে যে তার নিয়মিত বাংলাদেশ যাতায়াত ছিল এবং তার সঙ্গী রবিউল ইসলাম সেও মালদারি ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে এখানে এসেছে। যোগে উমর ফারুকের গতিবিধি নিয়ে তার প্রতিবেশীদেরই বেশ কিছু সন্দেহের জায়গা ছিল। তার পরিবারের বক্তব্য, মানে ধৃত জঙ্গি উমর ফারুকের পরিবারের বক্তব্য একবার একটু দর্শকদের শোনাবো। তৃণমূল করি না, এখন অব্দি আসেনি কেউ। আমরা টিএমসি করি, আমরা টিএমসি পার্টি করি। আপনার ছেলেও তাই করতো? হ্যাঁ, ছেলেও করতো টিএমসি পার্টি। আমরা টিএমসি করি স্যার। কাউকে বলতে যাবো স্যার, কোনো নেতা ধরিনি স্যার, আমাদের কেউ নাই স্যার, আমরা কাকে ধরবো, কি করবো? আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জন দা, গোপালনগর পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত মালদার খুব স্পর্শকাতর এলাকা, সীমান্ত সংলগ্ন এলাকা এবং প্রায়শই সেখানে আইন শৃঙ্খলার একটা অবনতি দেখা যায়। সেখান থেকে উঠে এসেছে উমর ফারুক। খাস কলকাতা একটা ঘাঁটি তৈরি করেছে, জঙ্গি ঘাঁটি, এবং তার সঙ্গে রাজ্যের শাসক দলের একটা সম্পর্ক এই মুহূর্তে জানা যাচ্ছে, তার পরিবারই দাবি করছে। কিভাবে দেখবেন বিষয়টিকে? দেখুন, আমি গত 3-4-5 বছর ধরে ক্রমাগত সমস্ত চ্যানেলে সমস্ত মাধ্যমে বলে আসছি যে বাংলা এখন একটা আগ্নেয়গিরি শিখরে বসে আছে। যেরকম র্যাডিকালাইজেশন হয়েছে, যেভাবে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী মৌলবাদী সন্ত্রাসবাদীদের ভেতরে আমদানি করা হয়েছে, এর তো বিস্ফোরণ হওয়ার ছিল, বিস্ফোরণ হবে। এই গরিব ঘরের ছেলে মেয়েদের যেরকম ভাবে র্যাডিকালাইজ করছে এবং সরাসরি তৃণমূল কংগ্রেস প্রত্যক্ষভাবে পুলিশের প্রশাসনের মদতে যেরকম ভাবে এদের ব্রেন ওয়াশ করছে, র্যাডিকালাইজ করছে, তার পরিণতি আজকে গরিব ঘরে তার বাবা মারা কান্নাকাটি করে মরছেন, কারণ তার ছেলেকে জিহাদ মন্ত্রে দীক্ষিত জামাত তৃণমূল করছে। এর ফল বাংলাকেও ভুগতে হবে, বাঙালিদেরও ভুগতে হবে। আজকে পরিবার ভুগছে, কালকে আমরা ভুগবো। এর পরিবর্তন দরকার, এই পরিবর্তন আনতেই হবে। একদম অনেক ধন্যবাদ। জঙ্গিদের সঙ্গে তৃণমূলের আঁতাতের অভিযোগ করছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। তৃণমূলের বিরুদ্ধে জঙ্গি যোগের তদন্তের দাবি করছে কংগ্রেসও। সীমান্ত রক্ষার দায় স্বরাষ্ট্র মন্ত্রকের উপর চাপাচ্ছে তৃণমূল নেতৃত্ব। তো আজকে পশ্চিম বাংলাটা বাংলাদেশের কিছু লোকজন যারা সন্ত্রাসী, যারা সন্ত্রাসবাদী, যারা এখানে হচ্ছে যারা জিহাদি, এসব যারা আছেন আমাদের বাংলাদেশ থেকে যারা আসছেন বা পাকিস্তান আফগানিস্তান থেকে যাদের আনা হচ্ছে, রোহিঙ্গা, তাদের নিয়েই এখানে এই তৃণমূল কংগ্রেস তারা ঘর করছে। তৃণমূল কংগ্রেস পুরোপুরিভাবে
তাদের উপরে নির্ভরশীল, এবং তৃণমূল কংগ্রেসের একটা হচ্ছে যে গোপন থাকতে পারে, তা না হলে এটা এত রেজাল্ট এত ভালো হওয়ার কি কারণ থাকতে পারে একদম বর্ডার এলাকাতে। তাহলে তদন্ত হোক, প্রমাণ হোক। টিএমসির কাছে যদি জামাতের সঙ্গে কোনো লিঙ্ক হোক, ওটা তো আমার বলার ঠিক হবে না, কারণ ওটা প্রমাণ দরকার। প্রমাণ, এগুলো বড় বড় অ্যাসার্টেশন, অ্যালিগেশন, তাহলে প্রমাণ দেখান। প্রমাণ যদি হয় অবশ্যই এটা খারাপ জিনিস। জঙ্গিরা তো যদি বর্ডার দিয়ে আসে সেক্ষেত্রে তো কেন্দ্রীয় সরকার বা বিজেপি সরকারের দায়িত্ব সেটাকে রক্ষা করা, কিন্তু যেটা ওরা তৃণমূল কংগ্রেসের ওপরে চাপানোর চেষ্টা করছে খুব ভালো করেই জানেন। আজকে আমাদের দল বৃহৎ দল, এটা মানে সেই জন্য বহু মানুষ এসেছে, ভালো কাজ করার জন্যও এসেছে দলের মধ্যে, আবার কিছু দলকে ব্যবহার করার জন্যও আছে, সেটাও দল দেখছে। আর এই যে দুই ধৃত লস্কর জঙ্গি উমর ফারুক আর সাব্বির, তাদের বড় সড় চক্রান্ত ছিল, সেই চক্রান্তেরই পর্দা ফাঁস হয়েছে। দেখুন এই যে উমর ফারুক সে নিউ টাউনে আসে হাতিয়াড়াতে, ঘর ভাড়া নেয় কার নির্দেশে? না সাব্বিরের নির্দেশে। কি তাদের ষড়যন্ত্র ছিল, কি তাদের ছক ছিল আমরা জানবো। রঞ্জিত আমার সহকর্মী রয়েছে আমার সঙ্গে। রঞ্জিত, এটা কোনো সীমান্তবর্তী এলাকা নয়, খাস কলকাতার বুকে নিউ টাউনের হাতিয়াড়াতে, সেখানে ঘর ভাড়া নিচ্ছে লস্কর জঙ্গিরা। কতটা উদ্বেগের? দেখো, যথেষ্ট উদ্বেগের কারণ আমি তোমাকে জানিয়ে রাখি, মালদার সীমান্তবর্তী এলাকায় এই উমর ফারুকের বাড়ি ছিল। অর্থাৎ সীমান্তবর্তী এলাকা থেকে বাংলাদেশ থেকে যে কেউ সচরাচর তারা ঢুকে পড়তো, প্রবেশ করতো। এবং তারপরে তুমি দেখো বিধাননগর পৌর নিগমের 13 নম্বর ওয়ার্ড হাতিয়াড়া, মেঠোপাড়া, যেখানে কিন্তু বিস্তীর্ণ এলাকা, কিন্তু কনজেস্টেড বাজার, সেখানে কে আসছে কে যাচ্ছে কারোর কোনো দেখার বালাই নেই। এবং সেইখানেই এসে উমর ফারুক ঘর ভাড়া করলো। এবং 7ই জানুয়ারি অর্থাৎ চলতি বছরের গোড়ার দিকে 7ই জানুয়ারি তিনি ঘর ভাড়া করলো মেঠোপাড়ায়, এবং সেইখানে 16ই জানুয়ারি তিনি আসেন, সেই জিনিসপত্র নিয়ে ঘরে আসেন এবং ঘরে থাকতে শুরু করেন। এবং 10ই ফেব্রুয়ারি তাকে দিল্লি স্পেশাল ফোর্সের টিম এসে তাকে গ্রেপ্তার করে। এবং মূলত তিনি কি বলেছিলেন, বাড়িওয়ালাকে বলেছিলেন তিনি একজন গেঞ্জি কারখানা শ্রমিক, তাকে ছবিও দেখিয়েছিলেন। তিনি কিন্তু ক্যামেরার সামনে, বাড়িওয়ালা ক্যামেরার সামনে আসতে ভয় পাচ্ছেন। তিনি বলছেন যে তিনি দেখিয়েছিলেন তিনি একজন গেঞ্জি কারখানা শ্রমিক, সেই কারণে তাকে ভাড়া দেওয়া হয়েছিল। তার সমস্ত ভোটার, এপিক থেকে, ভোটার থেকে, প্যান থেকে, আধার থেকে সমস্ত যাবতীয় পরিচয়পত্র ছিল তার কাছে, অর্থাৎ তার কাছে নেওয়া হয়েছিল। তারপরে দেখা গেল সেক্ষেত্রে যে 10 তারিখ রাত্রে দিল্লি স্পেশাল টিম ফোর্স এবং ইকো পার্ক থানার পুলিশের সহযোগিতায় সেইখান থেকে, অর্থাৎ যে মেঠোপাড়া আছে, হাতিয়াড়া মেঠোপাড়া জনবহুল এলাকা, প্রায় ভাড়াটিয়ারা এখন পুলিশ ভেরিফিকেশন করে এসেই বসাবসি করছে, কিন্তু তার মাঝখানেও কেউ হয়তো সব ডকুমেন্টস পেয়ে গেল, আর পুলিশ ভেরিফিকেশন করতে আসতে গেলে একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। তার জন্য অনেক সময় তার যা ডকুমেন্টস, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, যা ডকুমেন্টস থাকা দরকার সে নিচ্ছে, ভাড়া দিচ্ছে। দেখুন, কয়েক হাজার মানুষ ওখানে ভাড়া থাকে হাতিয়াড়া, তার মধ্যে একজন দুজন কে এখান থেকে গলে চলে আসছে সেটা বোঝা তো সবার পক্ষে সম্ভব না। পশ্চিমবঙ্গে জঙ্গি কার্যকলাপ কোনো দেখভালের তো কোনো ব্যবস্থা নেই। পশ্চিমবঙ্গ তো করিডোর, জঙ্গিদের করিডোর, কালো টাকার করিডোর, হিরোইন মাফিয়াদের করিডোর, শিশু পাচারের করিডোর। এ বাংলায় জঙ্গিরা মনে করে যে এ বাংলা তাদের জন্য সেফ হেভেন হবে। এটা চিন্তার বিষয়। লস্করে তো কী করে ঢুকছে, কী করে আছে, নিশ্চয় চিন্তার বিষয়। আর ধৃত জঙ্গিদের এহেন কার্যকলাপ একটা প্রশ্ন বড় করছে, তা হলো দেশে বড় সড় নাশকতার ছক ছিল কি তাদের? তার কারণ এই যে উমর ফারুক, যার কথা আমরা এতক্ষণ ধরে বলছিলাম, এই উমর ফারুক বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় তারা রেকি করে। শুধু তাই নয়, সেই রেকি করার ফুটেজ, সেই রেকির ভিডিও বাংলাদেশি হ্যান্ডলার যার নাম সাবির তার কাছে পাঠিয়েছিল, এমনটা গোয়েন্দা সূত্রে খবর। রেকির পর উমর বাংলাদেশে যায়। এই ধৃত জঙ্গিদের যেটা জানতে পারা গিয়েছে যে 2025 সালের মার্চ মাসে বাংলাদেশি হ্যান্ডলার যার নাম সাবির আহমেদ লোন, তার সঙ্গে উমরের যোগাযোগ হয়। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট, ভারতের লস্কর-ই-তয়বার কাজের দায়িত্ব দেওয়া হয় উমরকে।
সাবিরের নির্দেশে দিল্লি কলকাতায় ভারত বিরোধী পোস্টার লাগিয়েছিল এই ধৃত জঙ্গিরা। পোস্টারগুলো ভিডিও করে আবার বাংলাদেশে পাঠানো হয়েছিল। জঙ্গি কাজে আরও বাংলাদেশি যুবকদের নিয়োগ করার দায়িত্ব দেওয়া হয় এই উমর ফারুককে। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, তাদের গতিবিধি কিভাবে তারা হ্যান্ডলার মারফত জাল বিস্তার করার চেষ্টা করছিল একটা বিষয়। দ্বিতীয় বিষয়, তারা ভারতের বুকে ভারত বিরোধী পোস্টার লাগাচ্ছে এটা জেনে যে সেখানে বিভিন্ন ক্লোজ সার্কিট ক্যামেরা সার্ভিলেন্স থাকে। তাহলে কি প্রচ্ছন্ন একটা মদদ বা প্রচ্ছন্ন একটা অকুতভয় থাকার একটা পরিস্থিতিও প্যারালালি সমান্তরালে ছিল? দেখো, গত কয়েক মাস ধরে একটা বিষয় আমরা বারবার ধরে জানাচ্ছি যে বাংলাদেশে যতদিন পর্যন্ত মোহাম্মদ ইউনূসের সরকার ছিল ততদিন আইএসআই এর সঙ্গে বাংলাদেশ সরকারের ঘনিষ্ঠতার কথা বারবার আমরা জানিয়েছি। আইএসআই এর শীর্ষ নেতৃত্ব তারা একাধিকবার ঢাকায় এসেছেন, ঢাকা থেকে বাংলাদেশের শীর্ষ আধিকারিকরা তারা পাকিস্তানে গিয়েছেন এবং তাদের মধ্যের যে আঁতাত, সেই আঁতাতের মূল লক্ষ্যই ছিল যে বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে আইএসআই ভারতের অভ্যন্তরে জঙ্গি কার্যকলাপ আরও বাড়াতে চায়। আর এই মুহূর্তে আমরা যে ঘটনাগুলো একটার পর একটা দেখাচ্ছি কার্যত সেই ব্লুপ্রিন্টেরই বাস্তবায়ন। আপাতত আমাদের কাছে যে খবর এসে পৌঁছচ্ছে যে মূল লক্ষ্য ছিল বাংলাদেশে বসে থাকা এই যে লস্করের হ্যান্ডলার, তার মূল লক্ষ্য ছিল ভারতের অভ্যন্তরে এমন একটা মডিউল তৈরি করা যারা ভারতের অভ্যন্তর থেকেই টাকা পয়সা অর্থাৎ ফান্ডিং এবং তার পাশাপাশি বিস্ফোরক এবং অস্ত্রশস্ত্র সমস্ত কিছু নিজেদের মতো ব্যবস্থা করে নিয়ে এখানে যাতে হামলা চালাতে পারে। কারণ কাশ্মীর সীমান্ত দিয়ে বা পাঞ্জাব সীমান্ত দিয়ে অস্ত্র, গোলা বারুদ বা বিস্ফোরক নিয়ে আসা, বাংলাদেশ থেকে বিস্ফোরক নিয়ে ভারতে ঢোকা, সেটা কিছুটা সমস্যা হচ্ছিল এবং সেই কারণেই এই বিকল্প ভাবনা ভাবা হচ্ছিল। এই কাজ করার ক্ষেত্রে তারা মূল টার্গেট করেছিল ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশিদের। এর মধ্যে যারা অবৈধ বাংলাদেশি তারাই মূলত এদের র্যাডারের মধ্যে ছিল এবং তেমন একটি টিম বা তেমন একটি মডিউলও তারা তৈরি করে ফেলেছিল যার প্রাথমিক পদক্ষেপ হিসেবে তারা কি কাজ করবে তাদের কাছ থেকে কয়েকটি ক্রেডিট কার্ড পাওয়া গিয়েছে, অর্থাৎ তারা ক্রেডিট কার্ডের মাধ্যমে বিপুল অঙ্কের টাকা তারা প্রাথমিকভাবে নিজেদের হাতে বা সেই টাকাকে ব্যবহার করে তাদের যা যা প্রয়োজনীয় জিনিস তারা তা কেনার চেষ্টা করেছে। দ্বিতীয়ত তাদের লক্ষ্য কী ছিল তা হচ্ছে ভারতের বিভিন্ন জায়গাতে একটা আতঙ্কের পরিবেশ শুধু তৈরি করা নয়, তার পাশাপাশি রাজনৈতিক একটি বার্তা দেওয়া যে ভারতের অভ্যন্তরে লস্কর সক্রিয়, সেই কারণেই তারা দিল্লি থেকে শুরু করে একাধিক জায়গাতে তারা পোস্টার লাগিয়ে সক্রিয়তার দায়িত্ব দেওয়া হয়েছিল উমরকে এবং দায়িত্ব দিয়েছিল সাব্বির। তার নির্দেশে দিল্লি এবং কলকাতায় ভারত বিরোধী পোস্টার লাগায় ধৃত জঙ্গিরা। এখনো পর্যন্ত জেরায় এই তথ্যগুলো সামনে আসছে। ধন্যবাদ জ্যোতির্ময়। আর এই সাব্বির যাকে দিল্লি থেকে গ্রেফতার করেছে পুলিশ, তাকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পুলিশের কাছে আসছে। বাংলাদেশে লস্কর মডিউলের হ্যান্ডলার ছিল এই জঙ্গি সাব্বির। লস্করি তৈবার মাথা হাফিজ সঈদ, জাকিউর রহমান লখভি, এদের সঙ্গে সরাসরি যোগ ছিল এই সাব্বিরের। বাংলায় লস্করের নেটওয়ার্ক তৈরির দায়িত্ব ছিল এবং সরাসরি হাফিজ সঈদ তাকে দায়িত্ব দিয়েছিল। হাফিজ সঈদকে চাচাজি বলে ডাকতো নাকি সাব্বির। লখভির কোড নেমও ছিল তায়া। 2005-এ জঙ্গি ট্রেনিং দেওয়া হয়েছিল সাব্বিরকে। সায়ন্ত আমাদের প্রতিনিধি এই পুরো বিষয়টা নিয়ে জানাচ্ছেন কি কি তথ্য সায়ন্ত পাওয়া যাচ্ছে, কারণ একেবারে সরাসরি যোগ ছিল লস্করের মাথাদের সঙ্গে এই সাব্বিরের। কি তথ্য পাওয়া যাচ্ছে যেটা খুবই উদ্বেগের হতে পারে? একদমই, দেখো TV9 বাংলার কাছে এটা সম্পূর্ণভাবে এক্সক্লুসিভ এবং সেটা কিন্তু দর্শকদের তুলে ধরছে যে এই তথ্য সাব্বির কিন্তু কলকাতায় নিজের বেস তৈরি করছিল। বাংলাদেশে লস্করের যে মডিউল হ্যান্ডলারের পাশাপাশি কলকাতাকে একটা বেস হিসেবে তৈরি করছিল সাব্বির। শুধু তাই নয়, যে সিগন্যাল অ্যাপের মাধ্যমে তারা লস্করের সঙ্গে যোগাযোগ করতো, তোমার হয়তো মনে থাকার কথা দিল্লি যখন ব্লাস্ট হয় তখন কিন্তু এই সিগন্যালের কথাই উঠে এসেছিল। এই সিগন্যাল অ্যাপের মাধ্যমে কিন্তু নেটওয়ার্কের সঙ্গে সাব্বির কলকাতা বসে যোগাযোগ করতো। 2019 সালে কলকাতায় আসে সাব্বির, তখন থেকে কিন্তু এই কলকাতায় যারা অনুপ্রবেশ করে অর্থাৎ অবৈধভাবে যেসব বাংলাদেশিরা রয়েছে তাদের সঙ্গে হাত করে বিভিন্ন জায়গায় নিয়ে নেটওয়ার্ক তৈরি করার কাজ শুরু করে, বেস তৈরি করার কাজ শুরু করে। তারা মূলত বেছে নেয় নিউ টাউন, ভাঙনের মতো ফাঁকা এলাকাগুলোতে, যে এলাকায় তারা ডেরা বাঁধতে পারবে। 2005 সালে লস্করের কাছ থেকে সে ট্রেনিং নিয়েছিল, এমনকি বাংলাদেশ এবং কলকাতাকে নিজের অন্যতম বেস হিসেবে তৈরি করে নাশকতামূলক কার্যকলাপ সীমান্তবর্তী অংশে
করা যায় কিনা তারও কিন্তু পরিকল্পনা করতে শুরু করেছিল। অর্থাৎ সাব্বির যে এই ভারত বাংলাদেশের লস্করের হ্যান্ডেলে অন্যতম বড় মাথা তা কিন্তু নিঃসন্দেহে মনে করছেন তদন্তকারীরা। একই সঙ্গে তোমাকে বলে রাখি, সাব্বির শুধু একা নয়, সাব্বিরের আন্ডারে আরও 2জন ডেপুটি রয়েছে, তাদের খোঁজে তল্লাশি রয়েছে। মূলত যেটা জানা যাচ্ছে, বাংলাদেশ এবং ভারত ভূখণ্ডের যে বর্ডার মালদা, মুর্শিদাবাদ, চাঁপাই নবাবগঞ্জ, ফরিদপুর অথবা রাজশাহী, এই এলাকাতেই নিজেদের বেসটাকে তৈরি করেছিল পুরো এই নেটওয়ার্কটাকে সাব্বির। তারা যেভাবে সাজিয়েছে এবং যা যা তাদের ছক ছিল আরো পরিকল্পনা, সেটা এখন জানার চেষ্টা করা হচ্ছে। এই সাব্বির মূল মাথা লস্করের ভারতে যে কলকাতাতেও আনাগোনা করেছে, তদন্ত করে আরো কি কি উঠে আসে দেখাবো আপনাদের।